দাও কিসের? আরে ভাই আমার টাকা এটা। আর আরেকটা বিষয়, আমি যে আমার এলাকায় বলছি যে আমি 29 কোটি টাকা পাইছি বরাদ্দ, আমি কি কোনো কথা মিথ্যা বলছি? মিথ্যা বললে উনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিক। বলছি যে এত এত টাকা পেয়েছি, কিন্তু এইটা বিরোধী দলের চিফ হুইপ আমাদের চুন্নু সাহেব, মুজিবুল হক চুন্নু সাহেব, উনি স্পিকারের কাছে, আমাদের মাননীয় স্পিকারের কাছে উনি বিচার দিলেন। তো আমি কথা দিছি যে আমি এমপি হিসাবে একটা টাকা হারাম খাবো না, আমার রক্তের মধ্যে হারাম যাবে না। এখন আমার কেন জানি মনে হইতেছে যে মুজিবুল হক চুন্নু সাহেবের হয়তো আমি বলে দেওয়াতে সমস্যা হচ্ছে। গোলামদেরকে দেখবেন মেট্রো রেলে যখন উঠবে তখন এই বাকশালের প্রশংসা করবে। এই গোলামের বাচ্চারা যখন পদ্মা সেতুতে উঠবে তখন সে দেখবেন একটা অনির্বাচিত সরকারের প্রশংসা করবে। আপনি সমালোচনা করবেন, ক্রিটিক করবেন, সে আপনাকে বলবে পাকিস্তানে চলে যান। আমার তো ভাই মাথা মোতা গরম হয়ে গেছে। আমরা চুন্নু ভাইয়ের কথা শুনিয়া যে ব্যারিস্টার সুমনের লগে নির্বাচন হলে আমার ধারণা যে 1% ভোট ব্যারিস্টার সুমনের তেমনি তাইন ফাইতাইনি। তাইন যখন সুমন বাইরে লইয়া ও মাত্রায় যেটা জনগণের কাছে পরিষ্কার বিষয়, সস্তা জনপ্রিয়তা হইলায় যে সুমন ভাইয়ের লাগে 349 জন এমপি বিব্রত, হিতার লাগিয়া তাইন হইয়া দইন যে কত টাকা বেতন ফাইন, সরকারের বাজের কত টাকা, ওটার লাগে নাকি একটা ব্যবস্থা নিত। দর্শক একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি, তারপরে কথা বলছি। রেকর্ডিংটা আছে, ভিডিওটা আছে, আমি আপনাকে পাইতে পারি। আপনি ভিডিও দেখেন। 349 জন এমপি সম্পর্কে ভুল বার্তা। আমাদের কোনো সদস্য যদি এমন কোনো কথা বলে যে কথায় প্রধানমন্ত্রী মানে স্পিকার সহ 349 জন এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে, তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায়, সেই বিষয়টা আপনি দেখতে না। গোপন করে তিনি বলেছেন যে 1,72,000 বেতন তিনি পেয়েছেন। মানে স্পিকার, আমরা কত বেতন পাই এটা তো লুগানি কিছু নাই, এটা ওয়েবসাইটে ভাই আপনি বালামাত মারছেন। নরসিংদী সদরে প্রথম ধাপে উপজেলা নির্বাচনে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়েছে। ও আমার গাড়িতে পয়সা বলছে যে আমি বললে এগুলা বইলো, ও বাঁচতে দেবে না। আমরা চাই জানি মাঠে কোনো সমস্যা হয় না, সুষ্ঠুভাবে আমাকে ভোট আমরা জানি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। মানে স্পিকার, আমরা কত বেতন পাই এটা তো লুগানি কিছু নাই, এটা ওয়েবসাইটে ভাই আপনি বালামাত মারছেন। আপনি হইলে যে একজন এমপির বেতন কত, ওয়েবসাইটে গিয়ে দেখতাম তো আমরা জনগণের কিতা খাম আসিনি, আমরা ওয়েবসাইটে গিয়ে গাড়তাম। তুমি এমপি হইছো, তুমি জনগণের সামনে তোমার সকলতা প্রকাশ করতাই। সমস্যা হচ্ছে কি, ব্যারিস্টার সুমন এমপি হওয়ার পরে বহু দুর্নীতিবাজ যারা এমপি মন্ত্রী আছে, বিভিন্ন সময় যারা এই দায়িত্বগুলো পালন করছে, অনেকেরই টেনশন যে কখন কোনটা ফাঁস হইয়া যায়। কারণ জনগণের একটা প্রশ্ন, ঠিকই তো ঈদের সময় সরকার এত কিছু পাঠায়, আমরা তো জানি না এই 3 পিস ব্লাউজ শাড়ি কই যায়, লুঙ্গি কই যায়, আমরা জানি না আমাদের নির্বাচনী এলাকায় কত টাকা বাজেট আসে। আমরা কেন মন্ত্রণালয়ে গিয়ে ঘুরবো? নির্বাচনের আগে তো আপনারাই বলেন যে ভাই আমরা জনগণরে জানাবো। একজন ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে একজন পার্লামেন্টের যিনি মন্ত্রী আছেন, কখনোই কিন্তু তারা এই তথ্যগুলো আমাদেরকে দেয় নাই। তাদের বেতন কত, সরকারি ভাতা কত, এই ইউনিয়ন পরিষদে বা একটা এলাকাতে কত কোটি টাকা সরকারের বাজেট আসে, এগুলো কি আমাদের জনগণ ঘাইটা জানার বিষয়? এখন সুমন ভাই যখন বলতেছে তিনি কত টাকা বেতন পাচ্ছেন, তার এলাকায় কত টাকা পাঠাচ্ছে, এগুলা নিয়ে 349 জন নাকি বিব্রত। প্রধানমন্ত্রীর আসলে এক ধরনের উস্কানি দেওয়া হচ্ছে, স্পিকারকে উস্কানি দেওয়া হচ্ছে সুমনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। কি ব্যবস্থা নিবে? আরে সুমন ভাইয়ের সস্তা জনপ্রিয়তা বলছেন আপনি এটা, চুন্নু ভাই। আমি তো বলি যে আপনি যদি সুমন ভাইয়ের এলাকা বা বাংলাদেশের যে কোনো এলাকা থেকে, আমি আপনার চ্যালেঞ্জ দিচ্ছি চুন্নু ভাই, যে কোনো এলাকা থেকে ব্যারিস্টার সুমনের বিপরীতে আপনি চুন্নু ভাই না, আপনার দলের যিনি প্রধান আছেন এরশাদ সাহেব, রওশন এরশাদ, দুজনে মিললেও যদি দাঁড়ায়, সুমন ভাইয়ের 10% ভোটও তারা কেউ পাবে না। আর আপনি তো 1%ই পাবে না। সস্তা জনপ্রিয়তা কি বুঝাইলেন? মানুষ এখন বোঝে, জনগণ বলে না। আপনারা সংসদে দাঁড়াই এমন যা চায় তাই করেন। আপনাদের এমপি যেটা হাসেন আপনারা যেটা, এটা তো আওয়ামী লীগের দয়ার উপরে এমপি হয়েছেন রে ভাই, এটা তো বাস্তব, তাই না? আপনি চুন্নু মিয়া স্বতন্ত্র নির্বাচন কইরা নৌকার বিরুদ্ধে পাশ করবেন, আপনি তো একটা এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধেও কোথাও গিয়ে পাশ করবেন, এটা আপনিও ভালো জানেন। প্রধানমন্ত্রী দয়া করে দিছে, মন্ত্রী জানে, নেত্রী জানে যে সুমনরে কেন উনি এখানে রাখছে। নেত্রী জানে না? অবশ্যই জানে, কারণ উনি অনেক কথা হয়তো বলতে পারে না, ব্যারিস্টার সুমন এগুলো বলে।
তো ব্যারিস্টার সুমন যখন কথা বলে তাদেরকে যদি মুখ বন্ধ করানোর জন্য এমপি পদ বাদ দেওয়ার জন্য বহিষ্কার সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য বলেন, আপনি সুন্নু ভাই মাঝে মাঝে ভালো ভালো কথাই বলেন, আমি আপনার নিয়েও পজিটিভ ভিডিও বানাইছি, কিন্তু আজকের ভিডিও দেখার পরে আমি আপনার প্রতি আর পজিটিভ থাকতে পারলাম না। কারণ আপনারা এই এমপি পদটারে বাপ দাদার দিনের সম্পত্তি মনে করেন, একবার যদি হইতে পারেন মরার আগে দম যাওয়ার আগে আপনার এই চেয়ার মেয়ার ছাড়েন না। কি আছে এই পদে? কোটি কোটি টাকা। বাংলাদেশে একজন এমপি যেই এলাকারই হোক 100 কোটি টাকার মালিক হয়ে যায় 5 বছরে। কেউ ধান গাছ লাগায়, কেউ নাকি মাছ হোক চাষ করে, আমরা দেখছি। কিন্তু এই টাকা কই থেকে আসে মানুষ বোঝে। সরকার 100 কোটি টাকা বাজেট প্রত্যেকটা এলাকায় দিচ্ছে, রাস্তাঘাটের অবস্থা বেহাল। নেত্রী কিন্তু এগুলো নিয়ে বারবার নির্দেশনা দিচ্ছে। অনেক জায়গাতে দুর্নীতি, হাসপাতালে দুর্নীতি, এটাতে দুর্নীতি, আপনারাই তো বসে আছেন এগুলোতে। সুমন ভাই নিয়ে লাড়াচাড়া করেন না, সারা বাংলাদেশ দাঁড়াই যাবে আপনার বিরুদ্ধে, মনে রাখেন। গোলামদেরকে দেখবেন মেট্রো রেলে যখন উঠবে তখন এই বাকশালের প্রশংসা করবে। এই গোলামের বাচ্চারা যখন পদ্মা সেতুতে উঠবে তখন সে দেখবেন একটা অনির্বাচিত সরকারের প্রশংসা করবে। আপনি সমালোচনা করবেন, ক্রিটিক করবেন, সে আপনাকে বলবে ওদের পাকিস্তানে চলে যান। গত কয়েকদিন আগে বিসিএস এর একটা পরীক্ষা ছিল, তো সেখানে দেখলাম যে কোনো এক জায়গাতে ছাত্রছাত্রীদের যেতে দেরি হয়েছে। সম্ভবত 9:30টায় পরীক্ষা ছিল, সকালে 1-2 মিনিট লেট হয়েছে, কেন্দ্রে তাকে আর ঢুকতে দেওয়া হয়নি। তা একটা ভিডিও যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে একটা ইয়াং তরুণকে দেখলাম যে সে মানে দরজা ডিঙিয়ে উঠে ওই পারে ভিতরে ঢোকার চেষ্টা করছে, পুলিশ তাকে বাধা দিচ্ছে, সে বের হয়ে এসে রাস্তায় শুয়ে পড়ল এবং কান্নাকাটি করছে এবং তার জীবন শেষ, তার শেষবারের পরীক্ষা দেবার সুযোগ ছিল এটা বলছে। আর একটা মেয়ের কথা দেখলাম, সেও বলছে যে আমার জীবনের শেষ পরীক্ষা, আমি ঢুকতে পারলাম না 1-2 মিনিটের জন্য, এটা বোঝানোর চেষ্টা করেছি যে জ্যামে পড়েছি, এটা সেটা বলেছে আর কি। একই রকম কয়েকটা খবর দেখলাম আবার গত বছরের যে বিসিএস টিসিএস যেগুলো ছিল এগুলোতে চান্স পেয়েছে এমন বাংলাদেশ ব্যাংকে চাকরি করে 52 জন কর্মকর্তা রিজাইন করেছে বিসিএসে যোগ দেবার জন্য। দুদকে চাকরি করে এমন 6 কর্মকর্তা দেখলাম তারা রিজাইন করেছে। বিভিন্ন জায়গাতে দেখলাম যারা প্রথম শ্রেণীর চাকরি করছেন ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে, তারা চাকরি ছেড়ে দিয়েছেন বিসিএসে যোগ দেবার জন্য, বিসিএস আমলা হবার জন্য। এখন এটা আসলে কিসের লক্ষণ? এবং ইনক্রিজিংলি আমরা গত কয়েক বছর থেকে দেখতে পাচ্ছি যে আগে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের আধিক্য ছিল সেখানে ইদানিং বুয়েট এবং মেডিকেলের আধিক্য বেড়ে যাচ্ছে। যে যারা একেবারে ভেরি স্পেসিফিকলি টেকনিক্যাল পড়াশোনা করছেন, স্পেশালাইজড পড়াশোনা করছেন, তারা সেগুলো বাদ দিয়ে এখন বিসিএস আমলা হবার দৌড়ে আসছে। এবং এটাও দেখতে পাচ্ছি যে যারা আগে বিসিএসের পরীক্ষায় প্রথম দিকে থাকতো, তারা ফরেন সার্ভিসে অথবা অ্যাডমিনে যেত, এখন দেখলাম অনেকে ঘোষণা দিয়ে ট্যাক্স কর্মকর্তা হচ্ছে, ভিএটি কর্মকর্তা হচ্ছে, কাস্টমস ডিএটি কর্মকর্তা হচ্ছে। তো এই সামগ্রিকভাবে এগুলো আসলে কিসের লক্ষণ? মানে এগুলো দিয়ে আমরা আসলে মানে কি কনক্লুশনে আসব? দেখেন যে আমরা লেখাপড়া নিয়ে এর আগে অনেক কথা বলেছি, আজকে শুধুমাত্র একটা অনুষঙ্গ নিয়ে, যে ব্রিটিশ ইন্ডিয়াতে যে সিলেবাসটা নিয়ে পড়াশোনা হচ্ছে, এই সিলেবাসটা তৈরি করবার ক্ষেত্রে যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিলেন সেই ইংরেজ ভদ্রলোকের নাম হচ্ছে লর্ড ম্যাকুয়েলে। তিনি ওখানকার যে শিক্ষা বিষয়ক কমিটি হয়েছিল সেই কমিটির সদস্য ছিলেন, এক জায়গায় দেখলাম উনি চেয়ারম্যান ছিলেন। এবং 1835 সালে ব্রিটিশ পার্লামেন্টে দেয়া তার বিখ্যাত বক্তব্যের যে মিনিটস আছে সেখানে আপনারা এটা পড়ে দেখতে পারেন যে সে কেন, কী ধরনের শিক্ষা ব্যবস্থা প্রস্তাব করছে। সে ইংল্যান্ডের ছেলে মেয়েদের জন্য, যারা হোয়াইট ইংলিশ বয়েজ অ্যান্ড গার্লস, তাদের জন্য প্রস্তাব করছে এমন একটা এডুকেশন সিস্টেম যেটা দিয়ে তারা পৃথিবীকে নেতৃত্ব দেবে, সারা পৃথিবী শাসন করবে তারা। আবার ব্রিটিশ ইন্ডিয়ার জন্য বলছে যে ওদের রুচি, ওরা খুবই নিম্নমানের লোক, তো ওদেরকে ইংরেজি বাধ্যতামূলকভাবে শেখাইতে হবে। দ্য মোড অফ ইনস্ট্রাকশন হ্যাজ টু বি ইন ইংলিশ ইনএভিটেবলি, সে বলছে। দ্বিতীয়ত বলছে যে আমাদের যে ব্রিটিশ এবং ওয়েস্টার্ন যে সোশ্যাল সায়েন্স আছে, যে সোশ্যাল হিস্ট্রি আছে, এগুলো তাদেরকে বাধ্যতামূলকভাবে পড়াতে হবে।
কারণ তিনি মনে করতেন যে ব্রিটিশ ইন্ডিয়ার লোকজন আরবরা সহ খুবই নিম্নমানের, খুবই ছোট লোক টাইপের, অচ্ছুত টাইপের লোক, এদেরকে যেহেতু সভ্য করতে হবে, শিক্ষিত করতে হবে, সেটা ইংরেজি শেখানো ছাড়া অথবা এই কারিকুলাম পড়ানো ছাড়া সম্ভব না। এবং সেখানে সে তার পারপাসের ভিতরে বলেছে যে উই নিড টু ক্রিয়েট এই সেকশন অফ দ্য পিপল যারা আমাদেরকে উড হেল্প আস টু গভর্ন। ক্লার্কস বলছে সে এক জায়গাতে, যে আমাদের ক্লার্কস দরকার, একটা কেরানি জাতি তৈরি করতে হবে, হু উড বি ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, যেটা বলা হয়েছে যে সে শরীরে রক্তে মাংসে সে ভারতীয় হবে, বাট উড বি ইংলিশ ইন টেস্ট, ইন মোরালস, ইন ওপিনিয়ন্স, ইন ইন্টেলেক্ট। কিন্তু সে ইংরেজি হবে, ব্রিটিশের মতো করে ভাববে, তার মতো করে নৈতিকতার মূল্যবোধের সিদ্ধান্ত নেবে, তার চোখ থেকে পৃথিবী দেখবে, এমন একটা জাতি হবে। মানে হোয়াইট কোকোনাট যেটা আর কি, যে আমার চেহারা ব্রাউন হবে কিন্তু আমার মস্তিষ্কটা হবে হোয়াইট ম্যানের মতো, হোয়াইট পিপলের মতো। এইটা ছিল সেই লর্ড ম্যাকওয়েলের একটা স্বপ্ন 1835 সালের। কিন্তু আজকে যদি আপনি পুরো ভারতবর্ষের চিন্তা, মনস্তত্ত্ব, আমাদের আচার আচরণ সব কিছু দেখেন, তাহলে দেখবেন যে আদতেই তার এই স্বপ্নটা বাস্তবায়িত হয়েছে। তার জায়গা থেকে প্রচণ্ড ভিশনারি একটা মানুষ, অসাধারণ মানে ব্রিটিশ স্টেটসম্যান ছিল, যাকে পুরস্কৃত করা দরকার তার জাতির জায়গা থেকে। সে সাকসেসফুলি এই কাজটা করতে পেরেছে। ব্রিটিশের কলোনি চলে গেছে 47 সালে, আমরা পতাকা পেয়েছি, স্বাধীন হইলাম, আমরা তো 2 বার স্বাধীন হয়েছি। কিন্তু চিন্তায় দেখেন আমরা এখনও কতটা ব্রিটিশ, আমরা এখনও ব্রিটিশের স্ট্যান্ডার্ডের মতো করে ইংরেজি বলতে পারি কি না, আমরা ব্রিটিশ স্কুলে পড়া, ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার ভিতরে প্রেস্টিজ ফিল করি, ক্রেডিট ফিল করি। যেটা সে ঠিক করেছিল আমাদেরকে গভর্ন করবার জন্য আমাদেরকে ইংলিশ পড়াতে হবে, ক্লার্কস, এ নেশন অফ ক্লার্কস তৈরি করবে, কেরানি তৈরি করবার জন্য ইংলিশ পড়াতে হবে। সেই ইংলিশ কারিকুলাম, সে অক্সফোর্ডের কারিকুলাম, কেমব্রিজের কারিকুলাম, ইউনিভার্সিটি অফ লন্ডনের কারিকুলাম, এই কারিকুলামগুলো বাংলাদেশের আপার ক্লাস, উচ্চ মধ্যবিত্ত কোটি কোটি টাকা খরচ করে নিজ দায়িত্বে সে পড়ছে। মানে গোলামির জিনজিরটা দেখেন, যে নিজের টাকায় সে গোলাম হচ্ছে, তাকে এখন আর কেউ কলোনাইজ করছে না। এটা গোলামির যে সফটওয়্যার তৈরি করে দিয়ে গেছে, যে অ্যাপস তৈরি করে দিয়েছে, সেই সফটওয়্যারে আপনি প্রতিদিন গোলাম বাচ্চা পয়দা করতেছেন আপনার স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে। আপনার ছেলে মেয়েদেরকে আপনারা ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, মানে কি ব্রিটিশের গোলাম বানাচ্ছেন, পশ্চিমাদের গোলাম বানাচ্ছেন নিজের টাকায়। ব্রিটিশ এখন আর আপনার পিছনে ইনভেস্ট করে না। সে শুধু ওই যে লালনের গান আছে না, যে চাবি দিয়া দিছে সাইরা, জনম জনম ধরে চলতেছে। তো ব্রিটিশের বাচ্চা সেই লর্ড ম্যাকওয়েলে চাবি দিয়ে দিছে আমাদের আপার ক্লাস, উচ্চ মধ্যবিত্ত নিজের টাকায় ছেলে মেয়েদেরকে ব্রিটিশ স্কুল, আমেরিকান স্কুল, এই স্কুল, কানাডিয়ান স্কুল, অস্ট্রেলিয়ান স্কুলে পড়াচ্ছে। টোটাল একটা হীনমন্যতা এই জাতিকে গ্রাস করে বসেছে। কদিন আগে দেখলেন না, পূর্ণ সূর্যগ্রহণ হয়েছে। এই জাতির এখন একটা পূর্ণ প্রতিবন্ধিত্ব চলছে, একটা বুদ্ধি প্রতিবন্ধী জাতিতে পরিণত হয়েছে আমরা, যারা স্বাধীনভাবে চিন্তা করতে পারি না। আমার চোখ দিয়ে আমি দেখতে পারি না, আমাদের সুশীলরা কলকাতার চোখ দিয়ে দেখে, মস্কোর চোখ দিয়ে দেখে, বেইজিংয়ের চোখ দিয়ে দেখে। আমাদের তথাকথিত ক্যাপিটালিস্টরা, পুঁজিবাদীরা, সোকল লিবারেলরা পশ্চিমাদের চোখ দিয়ে বাংলাদেশকে দেখে, পৃথিবীকে দেখে। এই দেখার মধ্য দিয়ে যেটা হয়েছে, যে আপনার যে মনস্তাত্ত্বিক রোগের যে লক্ষণগুলো ফুটে উঠবার কথা, সেগুলোর একটা ছোট্ট লক্ষণ হচ্ছে এই গোলামি। এই বিসিএস গোলামিটা হচ্ছে ঠিক ওই গোড়ার জায়গা থেকে বুঝতে হবে যে আজকের এই জাতিটা কেন চাকুরির পিছনে ঘোরে। সে ব্যবসা করবে না, স্বাধীন হবে না, সে গোলাম থাকবে। সে একটা ছোট লোকে চাকরি করবে, ডিগ্রি পাশ করে 8 পাশের একটা চাকরি করবে, দারোয়ান হবে, কিন্তু সে চাকরি করবে। মানে চাকরত্বের যে মানসিকতা ব্রিটিশরা সাকসেসফুলি আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে। তাই এই যে বিসিএস গোলামদেরকে আমরা দেখতে পাচ্ছি, দেখেন
এই সমাজকে জানবার যার কোনো আগ্রহ নাই, এই দেশকে জানবার কোনো আগ্রহ নাই, এই রাষ্ট্রকে জানবার কোনো আগ্রহ নাই, এই 20 কোটি মানুষের ভালো খারাপ জানবার বুঝবার যাদের মধ্যে কোনো আগ্রহ নাই, সেই গোলামরা দেখবেন সকাল 5টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে বিশ্ববিদ্যালয় কখন খুলবে। এই একই গোলামরা, যেই গোলামরা স্বাধীনতা বোঝে না, সার্বভৌমত্ব বোঝে না, জাতীয় স্বার্থ বোঝে না, কীভাবে আমার টাকা লুটপাট করে মেট্রো রেল বানাচ্ছে, পদ্মা সেতু বানাচ্ছে, সেই গোলামদেরকে দেখবেন মেট্রো রেলে যখন উঠবে তখন এই বাকশালের প্রশংসা করবে। এই গোলামের বাচ্চারা যখন পদ্মা সেতুতে উঠবে তখন সে দেখবেন একটা অনির্বাচিত সরকারের প্রশংসা করবে। আপনি সমালোচনা করবেন, ক্রিটিক করবেন, সে আপনাকে বলবে পাকিস্তানে চলে যান। এই হচ্ছে গোলামি এবং দাসত্বের যে শৃঙ্খল। এখন প্রশ্ন হচ্ছে কেন হইতে চায়, মানে এই তরুণ তরুণীদের মনস্তত্ত্বটা কি করতে চায় তারা আসলে। একটা বড় জায়গা হচ্ছে যে সে আসলে ক্ষমতা দেখাইতে চায়। সে অ্যাপারেন্টলি যেটা দেখেন বাংলাদেশের বাস্তবতাটা দেখেন, একটা টিএনও হয়তো দেখেন একটা লো ক্লাস ইউনিভার্সিটিতে পড়ছে, একটা সাবজেক্টে পড়ছে, সে বিসিএস অফিসার হয়েছে, টিএনও হয়েছে, এসি ল্যান্ড হয়েছে। এসি ল্যান্ড কী করছে দেখেন, করোনার সময় আমার মনে আছে একটা এসি ল্যান্ড মেয়ে নতুন জয়েন করছে যশোর টশোর এইসব অঞ্চলে, কোভিডের লকডাউন ব্রেক করে ভ্যান চালাইতে বের হয়েছে। আমাদের গরিব মানুষগুলো, মুরব্বি, 2টা দাড়িওয়ালা, চুল দাড়ি সাদা হয়ে গেছে, তেমন 2টা মানুষকে রাস্তার ভিতরে কান ধরে ওঠবোস করাইছে এই মেয়ে, ওর বাপের বয়সী মানুষগুলোকে। এরপরে কদিন আগে দেখলেন না, বুয়েট থেকে পাশ করা এক ছাত্রলীগের সাবেক বেয়াদব নেতা আপনার এই মোবাইল ম্যাজিস্ট্রেসি করতে গেছে, তাকে ব্যবসায় যে মালিক তাকে বলছে হোল্ড অন, মানে একটু অপেক্ষা করেন, আমি কাগজটা বের করছি। আমরা বলি না যে ভাই একটু ধরেন, ভাই একটু দেখি, হোল্ড অন বলছে কেন, হ্যাং অন বলছে কেন, যে ভাই সে দাঁড়ায়া তাকে, এক তো মূর্খ, ইংরেজি বুঝে নাই, দ্বিতীয় হলো ছাত্রলীগের বেয়াদব, বুয়েট থেকে বহিষ্কৃত হয়েছিল আওয়ামী লীগের মাতব্বরির কারণে, সে আবার কোর্টের রায়টায় নিয়ে আবার বুয়েটে আসছে, এইরকম আঙ্গুল উঁচায় কথা বলল। এইটা সে করতে চায়, এটা সে এনজয় করে। বাঙালি গোলামদের যে চরিত্র, গোলামির চরিত্র হচ্ছে, এবং আপনারা পশ্চিমা দেশগুলোতে যান, যারা মানে সিরিয়াসলি পৃথিবীর নেতা, তাদের আচরণের মধ্যে এগুলো পাবেন না। ব্যক্তিগতভাবে সমাজে তারা আচরণটা করে না, তারা পলিসিতে খেলে, অন্যভাবে খেলবে, দেশকে শাসন করবে। কিন্তু গোলামদেরকে দেখবেন নমশূদ্র অচ্ছুতরা যখন ব্রাহ্মণের চেয়ারে গিয়ে বসে তখন সে হ্যান্ডেল করতে পারে না। তো এই গোলাম ছেলেমেয়েরা, প্রান্তিক পরিবারের ছেলেমেয়েরা, বিশ্ববিদ্যালয়ের হলের পচা ডাইল খায়া বড় হয়েছে, এরা যখন বিশেষ অফিসার হয়ে যায় তখন সে ওই লর্ড ম্যাকুয়েলের প্রেতাত্মার মতো আচরণ করে। দেখবেন সে ধারণা করে যে সে মহাকাশ জয় করে ফেলেছে, সে একটা চাকর হইতে পারছে, স্বীকৃত চাকর। বিসিএস মানে হলো স্বীকৃত চাকর হইতে পারছে, এই জন্য তার অনেক দাম, সম্মান। এই জন্য বুয়েটের ছেলেমেয়েরা, মেডিকেলের ছেলেমেয়েরা ওগুলো বাদ দিয়ে সে এখন ক্ষমতার জায়গাতে আসছে। অন্য আরেকটা বিষয় কাজ করে দেখেন, যে টিএনও একটা উপজেলার মূল দায়িত্বে, সে মাতব্বরি করতেছে কার উপরে, জেলা স্বাস্থ্য কর্মকর্তা, যে হয়তো ঢাকা মেডিকেলে অথবা সলিমুল্লাহ মেডিকেলে, চিটাগং মেডিকেলে পড়েছে, সিলেট মেডিকেলে পড়েছে। সে চিন্তা করে যে ভোলা ডিগ্রি কলেজে উর্দু ফার্সির বিশাল ভালো ছাত্র, সে বিসিএস গাইড পইরা এইখানে টিএনও হয়েছে, সে আমার উপরে মাতব্বরি করে। আমি ম্যাট্রিক ইন্টার স্ট্যান্ড করা ছেলে, ঢাকা মেডিকেলে পড়ছি, তারে কোনায় বসতে বলে, তাকে ছোটোলোকি আচরণ করে তার সাথে। টিএনওর অফিসে গিয়ে দেখবেন যে বিশাল কর্পোরেট অফিস, আর ডাক্তারের ভালো বসার জায়গা নাই, সারাদিন রুগী টুগি এইটা নিয়ে সে ডিল করতেছে, তার সাথে ভদ্রতার বিষয় নাই। এটা তাকে, তার ভিতরে একটা রিয়াকশন তৈরি করে, আচ্ছা তুই মাতব্বরি দেখাস, তখন মেডিকেল বোর্ডের ছেলেবেলারা দেখি তোর কত মেধা আছে। এই চ্যালেঞ্জে যখন আসছে, এখন বিসিএসে তো পাবলিক ইউনিভার্সিটির ছেলেবেলারা তো পিছনে পড়ে যাইতেছে। এখন কেউ এই দাবিও করতেছে, দেখলাম যে যারা স্পেশালিস্ট সাবজেক্ট পড়বে বুয়েট মেডিকেলে, তারা বিসিএস পরীক্ষা দিতে পারবে না, এরকম নীতিমালা করা হোক। এবং এটা করা হবে, দেখবেন অ্যাডমিনের যে পুরো চক্র আছে না যারা দেশকে চালায়, এই অ্যাডমিন চক্র দেখবেন এরকম আইন এক সময় করতে পারবে যে বুয়েট মেডিকেলে পড়লে ইয়েতে আসতে পারবো না, তো এটা টেকনিক্যাল সাবজেক্ট, তুমি টেকনিক্যাল লাইনে বড় হও, তুমি আবার এখানে আসছো কেন, মাতব্বরি করতে আসছো কেন। ক্ষমতাটা কি দেখেন, মোবাইল ম্যাজিস্ট্রেসি, মোবাইল কোর্টের নামে একটা অসাংবিধানিক কাজ, একটা অবৈধ কাজ, এটা দিয়ে তারা কি মাস্তানিটা করে। বেলি রোডে যে আগুন লাগলো দেখলেন, সারা দেশে একের পর এক আগুন লাগতেছে,
তারপরে জিনিসপত্রের দাম যখন বাড়ে টারে তারা বাজার টাজারে যায়, ভেজাল জিনিস ধরে টরে। এই যে মাস্তানিগুলো তারা করে, এটা আনপ্রোডাক্টিভ মাস্তানি। এই মাস্তানি তো বহু বছর থেকে করতেছে। দেশে কোনো পরিবর্তন হয়েছে? ভেজাল জিনিস কমছে? কিছু পরিবর্তন হয়নি তো। একটা অসাংবিধানিক কাজ মাস্তানি করতেছে, কোনো পরিবর্তন হয়নি। কিন্তু এমন একটা রাষ্ট্রচক্রে বাস করছি, তারা এটা বাতও দেয় না। হাইকোর্ট এটাকে অবৈধ ঘোষণা করে দিয়েছে, কিন্তু এটাকে আবার চেম্বার জাজ স্টে করে রেখে দিয়েছে। তো এই মাতব্বরিগুলো করার কারণে, এই গোলামিত্বের কারণে বিসিএস নিয়ে এই ফ্যাসিনেশন আমাদের তরুণদের মধ্যে কাজ করছে। এবং এই জন্য আমাদের তরুণরা, আমাদের দেশের ছেলেমেয়েরা নাগরিক হয়ে উঠতেছে না। তারা এই দেশে থাকে, কিন্তু তারা চিন্তা করে সরকারি চাকরি করবে, যাদের সুযোগ আছে বিদেশ চলে যাবে, যাদের সুযোগ আছে কর্পোরেট চাকরি করবে। দেশ তাদের কোনো কনসার্ন না। এটা মরলেও তার কিছু যায় আসে না, এই দেশ না থাকলেও তার কিছু যায় আসে না, সে বিসিএস অফিসার হবে। তো এই বাস্তবতায় হচ্ছে যে ভাবনার বিষয় আছে বাবা মাদেরকে, বিশেষ করে যে আপনাদেরকে সিরিয়াসলি চিন্তা করা দরকার যে আসলে আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে কী বানাতে চান। স্বার্থপর বিসিএস কর্মকর্তা বানাইতে চান, যে মানুষগুলো আসলে শুধু মানুষের বদদোয়া নেয়, তাদের কর্মজীবনে কাজ করে না, অলস বেকার সময় কাটায়। অফিসগুলোতে যান, সরকারি অফিসে বিসিএস অফিসাররা দেখবেন কাজ করে কারা। ওই ডিপার্টমেন্টেরই দেখবেন যে নন ক্যাডার ফার্স্ট ক্লাস অফিসার যারা আছে, পার্মানেন্ট স্টাফ, দ্বিতীয় তৃতীয় শ্রেণীর কর্মকর্তা কর্মচারীরা দিনরাত কাজ করে ওই ডিপার্টমেন্টটাকে বাঁচিয়ে রাখছে। স্যারেরা হইল ব্রাহ্মণের মতো চেয়ারে বসে থাকে, বিশাল একটা কম্পিউটার আছে, ওখানে সে ফেসবুক চালায়, বড় স্ক্রিন টেলিভিশন স্ক্রিন আছে, ওই টেলিভিশন স্ক্রিনে সে রবীন্দ্রসঙ্গীত শোনে, সে কোন জায়গায় হলিডে করতে যাবে সেগুলো সে ভাবে, দেখে। ওখানে বন্ধুবান্ধবরা দুপুরে মিলে যায়, ওখানে তারা সুলতান ডাইনের কাচ্চি বিরিয়ানি খায়, আরামায়েশ করে। নেক্সট প্রমোশন কবে হচ্ছে, একটা ভুয়া খিচুড়ি বানাইতে হবে কেমনে, কল টিপতে হবে কেমনে, মাছ ধরতে হবে কেমনে, সাইল চাষ করতে হবে কেমনে, এইসব ভুয়া প্রজেক্ট বানায় বিদেশে ঘুরতে যাইব। যার কোনো কাজ নাই, সংস্কৃতি মন্ত্রণালয়ে কাজ করে কৃষির প্রশিক্ষণ নিতে যাইব, কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি কর্মকর্তার এখানে সুযোগ নাই। তো এই প্রসেসের মধ্য দিয়ে যে একটা গোলাম জাতিতে পরিণত হয়েছে, এই জাতির মুক্তির লড়াই অনেক লম্বা। যদি কেন আমরা মাঝে মধ্যে এটা হতাশ হয়ে যাই যে গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য এই জাতির তরুণদের মধ্যে, যুবকদের ভিতরে কোনো চেতনা নাই কেন? কারণ ওই ম্যাকিয়াভেলির সিলেবাস ওই চৈতন্যকে খেয়ে দিয়েছে। বিসিএস গোলামির দাসত্বে বাংলাদেশের তরুণ সমাজ বুঁদ হয়ে আছে। অতএব আমরা মনে করছি যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে স্বাধীন পেশায় যাবার প্রণোদনা থাকা দরকার, ক্লাস 8 থেকে থাকা দরকার। ক্লাস 8-এর পরে একটা ছেলে মেয়ে ডিগ্রি পর্যন্ত পড়ার যে খরচ রাষ্ট্র বিয়ার করছে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, এগুলোকে তাকে এমপ্লয়েবল করা, তাকে স্বাধীন পেশায় দাঁড়ানোর সুযোগ তৈরি করবার প্রকল্প তৈরি করা দরকার। যে সময়টা সেখানে সময় নষ্ট করছে, এই সময়টা দিয়ে যেন সে জীবনে দাঁড়িয়ে যেতে পারে। তার স্বাধীন পেশা থাকলেই শুধুমাত্র তার চৈতন্য ডেভেলপ করবে, সে নতুন করে স্বাধীনভাবে ভাবতে শিখবে। চাকর বাকর, দাস দাসী আর গোলামদের স্বাধীন থাকার সার্বভৌম দেশের কোনো অধিকার নাই। বাস্তবে তাই হতে যাচ্ছে এবং হচ্ছে। এটার পরিবর্তন খুব দরকার, না হলে জাতির কপালে শনি আছে। ধন্যবাদ সবাইকে।